সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদেরকে কৃষি শিক্ষা প্রথম এবং দ্বিতীয় পত্রের একটি এক্সক্লুসিভ সাজেশন দিতে চেয়েছিলাম। সাজেশনটা অলরেডি রেডি করে ফেলছি। আমি আজকে তোমাদেরকে প্রথম পত্রের সাজেশনটি দিব। তো আমি সাজেশনটি তোমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে আমি ভিডিও আকারে পোস্ট করব। ঠিক আছে, তো তোমরা যখন সময় পাও বা যার সুযোগ মতো সেখান থেকে ভিডিও থেকে সাজেশনটা দেখে নিও। ওইখান থেকে ভিডিও দেখে তোমরা সাজেশনটা খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, সেই অনুযায়ী পড়লেই হবে। দুইটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে যে সাজেশনটা অনেক সুন্দরভাবে করে দিয়েছি, যে প্রত্যেক অধ্যায় থেকে তোমার জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন সব আমি আলাদা আলাদাভাবে দিয়েছি। তোমরা সাজেশনটা দেখলেই বুঝতে পারবা। জাস্ট ওই প্রশ্নগুলো শুধুমাত্র পড়লেই আশা করি তোমরা A+ পাওয়ার জন্য যতটুকু প্রিপারেশন দরকার সেই প্রিপারেশনটুকু এই প্রশ্নগুলো পড়লেই আশা করি হবে। তো আর কথা না বলে আমরা সরাসরি সাজেশনটা আমরা চলে যাই, যদিও আমি একটু ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো আমরা প্রথমে আসি বাংলাদেশের কৃষি প্রথম অধ্যায়। এখান থেকে আমরা যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বো সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে, প্রথমে পড়বো যে কৃষি কি। কৃষি হচ্ছে ইলেকট্রনিক কৃষি, বইতে সরাসরি উত্তরগুলো দেওয়া আছে। ইন্টারনেট কি, কৃষক সভা কি, কৃষক মাঠ স্কুল কি, কৃষি কাকে বলে। এখানে একটু তোমরা খাতায় লেখার সময় স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো। যে কৃষি কাকে বলে এবং কৃষি শিক্ষা কাকে বলে, এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কৃষি কাকে বলে এবং কৃষি শিক্ষা কাকে বলে। তারপর কৃষি তথ্য সার্ভিস কি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রবি ফসল কি, ফসল মৌসুম কি এবং সামাজিক বনায়ন কি। আমাদের জ্ঞানমূলকের জন্য প্রথম অধ্যায় থেকে জাস্ট এই 10টা প্রশ্ন পড়লেই আশা করি যে এখান থেকে তোমরা কমন পাবা। এরপর আমরা আসি অনুধাবনমূলক প্রশ্ন। 2 মার্কের যে প্রশ্নগুলো আসে, 2 মার্কের প্রশ্নের ভিতরে প্রথমে আছে উদ্যান ফসল এবং মাঠ ফসলের বৈশিষ্ট্য। এই উদ্যান ফসল আর মাঠ ফসলের বৈশিষ্ট্য পার্থক্য এটা খুব সুন্দর করে পড়বা, এবং এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এর উদাহরণ থেকে পড়বা। যে তোমার একটা উদ্যান ফসলের একটা উদাহরণ দিল, মাঠ ফসলের একটা উদাহরণ দিল। এই উদাহরণ দেওয়ার পর তোমাকে বললো যে কোন ফসলটা আমার মাঠে ফলানো লাভজনক হবে। তো এই উদাহরণ দেখে বুঝতে হবে যে কোনটা উদ্যান ফসল আর কোনটা মাঠ ফসল, সেই অনুযায়ী তোমাদের উত্তর করতে হবে। যেমন আমি এখানে পরে লিখছি যে বিভিন্ন ফসল দিয়ে সেগুলো মাঠ ফসল কেন বা উদ্যান ফসল কেন, যেমন বলতে পারো। যেমন একটা উদাহরণ দিয়েছি আমি যে ধানকে মাঠ ফসল বলা হয় কেন, আলুকে উদ্যান ফসল বলা হয় কেন, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর আছে প্রচলিত বনায়ন এবং সামাজিক বনায়নের মধ্যে পার্থক্য। তারপর আছে যে কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা কি, এগুলো বানায় লিখতে পারো যে কৃষি শিক্ষা কী কী কাজে লাগে, জাস্ট 3-4টা পয়েন্ট লিখে দিলেই হবে। কৃষক সভা এবং উঠোন বৈঠক কেন প্রয়োজন, এটাও ঠিক একই, যে কৃষক সভা কি এটা লিখবা, উঠোন বৈঠক কি সেটা লিখবে, লিখে নিচে একটা লিখে দেবো যে কেন দরকার। কৃষি হলো খাদ্য উৎপাদনের একমাত্র মাধ্যম, ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো সরাসরি বইতে পাবা না, কিন্তু তোমাদের যদি কোনো গাইড বই অথবা টেস্ট পেপার থাকে তাহলে সেখানে এই প্রশ্নগুলো পাবা। এই যে 7 নম্বর যে প্রশ্নটা দিয়েছি যে আলুকে ব্যতিক্রমধর্মী উদ্যান ফসল বলা হয় কেন। এখানে দেখো যে আলু একটা উদ্যান ফসল, কিন্তু এটা ব্যতিক্রমধর্মী বলা হয় কেন, কারণ আলুকে 2ভাবে চাষ করা যায়। তুমি একে মাঠ ফসল হিসেবেও চাষ করতে পারো বা উদ্যান ফসল হিসেবেও চাষ করতে পারো। জাস্ট উদ্যান ফসল এবং মাঠ ফসলের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য দিয়ে এই প্রশ্নটার উত্তর করতে হবে। 8 নম্বর আছে যে অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন। অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন। এই হচ্ছে এখানে টোটাল কয়টা ছিল, এই 8টা প্রশ্ন হচ্ছে আমাদের অনুধাবনমূলক, মানে 2 মার্কের জন্য। এরপর আমরা আসি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক। আমাদের 3 এবং 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো আসে সেটা এখান থেকে দেখব। প্রথমে দেখো সেই আগের প্রশ্নটায় মাঠ এবং উদ্যান ফসলের মধ্যে পার্থক্য কী। তার মানে বুঝতে পারছি যে মাঠ ফসল এবং উদ্যান ফসল এটা একটু ভালো করে আমাদেরকে পড়তে হবে। ঠিক আগের মানে কথাগুলো এখানে বলবো যে উদাহরণ দিয়ে আমাদের এটা পড়তে হবে। 3 নম্বরে আছে যে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে ইন্টারনেট বা মোবাইলের তুলনায় উঠোন বৈঠক অধিক ফলপ্রসূ, বিশ্লেষণ করো। এখানে সহজে একটা জিনিস আমি একটু বলে রাখছি যে ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে তুমি কিন্তু সরাসরি তার সেবাটা পাচ্ছ না, দূর থেকে সেবাটা পাচ্ছ, কিন্তু উঠোন বৈঠক হইলে তুমি সামনাসামনি কথা বলতে পারছো, তোমার কি সুবিধা অসুবিধা সেগুলো জানাতে পারছো। এই কারণে উঠোন বৈঠকটা অধিক ফলপ্রসূ। 4 নম্বরে আছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক বনায়নের গুরুত্ব আলোচনা করো, যেটা আমরা আগে পড়ছি প্রচলিত বনায়ন এবং সামাজিক বনায়নের মধ্যে পার্থক্য। তো এখানে আমাদের সামাজিক বনায়নের যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমাদের এখানে পড়তে হবে। 5 নম্বরে আছে যে কৃষি তথ্য ও সেবা প্রাপ্তিতে ইন্টারনেটের ভূমিকা। জাস্ট এখানে কৃষি তথ্য সেবা পাওয়ার জন্য ইন্টারনেট তোমার কী কী কাজ করছে, আমরা ইন্টারনেটে চার্জ দিতে পারছি, ইন্টারনেট থেকে ইউটিউবে ভিডিও দেখতে পারছি, সেখান থেকে সরাসরি আমরা কল সেন্টারে কল করতে পারছি, বিভিন্ন সুবিধাগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি।
এবং সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের খাদ্য চাহিদা মেটাতে কৃষি গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। কৃষি গবেষণা প্রতিষ্ঠান কি কি ফসল উৎপাদন করে, তারা প্রত্যেক বছর কৃষিতে কি অবদান রাখে, কোন রোগ হইলে কি ওষুধ দিতে হবে, কোন সময় কোন ফসল ফলাতে হবে, এই সব বিষয়গুলো কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে আমাদের প্রথম অধ্যায়ে আমাদের মোট এই প্রশ্নগুলো পড়তে হবে। এখন দেখো প্রশ্ন অনেক মনে হতে পারে, কিন্তু একই প্রশ্ন বিভিন্ন জায়গায় আছে। যেমন মাঠ ও উদ্যান ফসল কি একবার লিখছি, মাঠ ও উদ্যান ফসলের গুরুত্ব লিখছি, আবার কি পার্থক্য লিখছি। তো একই প্রশ্ন আমি বিভিন্ন জায়গায় কিভাবে আসতে পারে সেইগুলো দিয়েছি, এজন্য একটু বেশি মনে হতে পারে, কিন্তু আসলে সব মিলে 4-5টা টপিকস কিন্তু এর ভিতরে আছে। তারপরে আমরা আসি দ্বিতীয় অধ্যায়ে ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। এরও জ্ঞানমূলক প্রশ্নের ভিতরে আমরা কি কি পড়তে হবে দেখো। এসআরআই এবং এডাব্লিউডি এর পূর্ণরূপ কি, এটা তোমাদের ক্লাসে আমি অনেকবারই পড়িয়েছি। তারপর হচ্ছে যে মালচিং কি, এরপর হচ্ছে মালচিং কি, তারপর হচ্ছে অম্লীয় এবং ক্ষারীয় মাটি কি, এর সাথে একটু পড়তে পারো যে অম্লীয় ক্ষারীয় মাটির বৈশিষ্ট্য। মৃত্তিকা পিএইচ অথবা মাটির অম্লমান দুটোই হচ্ছে একই, যে কোন মানে একই প্রশ্ন আর কি। মাটির বুনট কি, মাটির উৎপাদন ক্ষমতা কি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এখান থেকে মাটির উৎপাদন ক্ষমতা, মালচিং, এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপর মাটির উর্বরতা, ভূমিক্ষয় কি, সেচ কি, সবুজ সার কি, ড্রাম সিডার কি এবং সাকার কি, এই প্রশ্নগুলো। ড্রাম সিডার মানে হচ্ছে যার মাধ্যমে বীজ রোপণ করা হয়, এটা দেখবো যে বইতে আছে। এবং এটা হচ্ছে জাস্ট এক কথা যে ড্রাম সিডার হচ্ছে ড্রামের ভিতরে সিড দিয়ে আমার বীজগুলো রোপণ করা হয়, এটা হচ্ছে আমাদের ড্রাম সিডার। তাহলে আমাদের এখানে 12টার ভিতরে আমি বলছি যে 3-4টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুব ভালো করে পড়বা। তারপরে আমাদের এখানে লাস্টের একটা প্রশ্ন ছিল যে মাটি সংশোধন কি। মাটি সংশোধন হচ্ছে যে অম্লীয় এবং ক্ষারীয় মাটিকে কিভাবে আমি নিরপেক্ষ মাটিতে পরিণত করতে পারি, এটা হচ্ছে মাটি সংশোধন, এটা একটু পড়ে নিবা। অনুধাবনমূলক প্রশ্নের ভিতরে আছে দেখো এই যে মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব সৃষ্টির 2টি করে কারণ, জাস্ট 2টা কারণ পড়বা। অম্ল এবং ক্ষার মাটির 2টি করে বৈশিষ্ট্য। এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নাম্বার, সেটা হচ্ছে যে অতিরিক্ত পানি ফসলের জন্য ক্ষতিকর কেন। আমরা জানি যে পানি ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অতিরিক্ত পানি কেন ক্ষতিকর সেটা আমাদের এখান থেকে দেখতে হবে। মাটির সংশোধন কেন করা, এর আগে দিয়েছিলাম যে মাটির সংশোধন কি, এরপরে দিচ্ছে মাটির সংশোধন কেন করা হয়। কারণ ভালো ফসল উৎপাদনের জন্য মাটির সংশোধন করা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে প্রচলিত পদ্ধতির চেয়ে এসআরআই পদ্ধতির সুবিধা বেশি কেন। প্রচলিত যে ধান চাষ এবং এসআরআই পদ্ধতিতে যে ধান চাষ করা হয় এর মধ্যে সুবিধা বেশি হচ্ছে এসআরআই পদ্ধতিতে, এবং কেন বেশি সুবিধা সেই সুবিধাগুলো এখানে লিখতে হবে। ভূমিক্ষয় মাটিতে কি প্রভাব ফেলে, ভূমিক্ষয় হইলে আমাদের মাটির জন্য সেটা কি কি প্রভাব ফেলে সেটা। ফসল উৎপাদনে পানি সেচ প্রয়োজন কেন, আগে ছিল যে অতিরিক্ত পানি ক্ষতিকর কেন, এখন হচ্ছে পানি সেচ কেন প্রয়োজন। তারপর আছে যে জৈব পদার্থ মাটির ভৌত গুণাবলী উন্নত করে, মানে জৈব পদার্থ মাটিতে দিলে মাটির গুণাগুণ বেশি হয়, কেন হয় সেটা আমাদের এখানে লিখতে হবে। দোআঁশ মাটি কেন ফসলের জন্য উত্তম, আমি বলেছি যে সব রকম মাটির ভিতরে দোআঁশ মাটিটা হচ্ছে সব থেকে বেশি ভালো। সেটা কেন বেশি ভালো, তার কারণ এর ভিতরে সকল প্রকার পুষ্টিগুণ থাকে, এজন্য এটা সব থেকে বেশি ভালো। সর্বশেষ প্রশ্ন হচ্ছে মাটির বুনট রূপান্তরকরণ ব্যাখ্যা করো, জাস্ট একটা সংজ্ঞা যে বুনট রূপান্তরকরণের যে গুরুত্ব বা এর একটা সংজ্ঞাটা পড়ে রাখবা। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটা আছে তার ভিতরে আমার হচ্ছে যে মাটির অম্লত্ব ক্ষারত্ব দূরীকরণের উপায় বা মাটি সংশোধন ব্যাখ্যা করে, একই প্রশ্ন। তার মানে কি অম্ল মাটিকে কিভাবে আমি নিরপেক্ষ মাটিতে পরিণত করতে পারি, অথবা ক্ষারীয় মাটিকে কিভাবে আমি নিরপেক্ষ মাটিতে পরিণত করতে পারি, কি কি উপাদান মাটির সাথে মিশালে এটা হবে, জাস্ট এই উপাদানগুলোর নাম এবং 1-2 লাইন করে ব্যাখ্যা লিখবা। ক্ষারীয় প্রকৃতির মাটিতে ধান উৎপাদন কম হয় কেন আলোচনা করো। এখানে অম্লীয় মাটিতে কি ফসল হয়, ক্ষারীয় মাটিতে কি ফসল হয়, এটা একটু মুখস্থ করবা। তোমার যে কোনো একটা উদাহরণ দিয়ে বলতে পারে যে এই ফসলটা ক্ষারীয় মাটিতে কেন ভালো হয়, এই ফসলটা অম্লীয় মাটিতে কেন ভালো হয়, এরকম যদি আসে তাহলে জাস্ট এই যে সুবিধা, এই সুবিধাগুলো লিখে দিতে হবে। বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করো এবং এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করো, এরও 5টি করে পয়েন্ট আছে, খুবই ইজি, এই 5টা পয়েন্টের নাম মনে রাখবা। জৈব পদার্থ প্রয়োগ করে মাটির বুনট পরিবর্তনের যথাযথতা মূল্যায়ন করো। মাটির বুনট মানে কি, যে একটা মাটি থেকে যে বেলে দোআঁশ মাটি বা এঁটেল দোআঁশ মাটি, এই যে বুনটটা পরিবর্তন করছি এটা জৈব পদার্থ মাটিতে দিয়ে কিভাবে পরিবর্তন করা যায় সেটা হচ্ছে এখান থেকে লিখতে হবে। তারপর আছে যে ফোয়ারা, যে সেচ পদ্ধতির ভিতরে জাস্ট 2টা সেচ পদ্ধতি খুব ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে ফোয়ারা এবং ড্রিপ সেচ কোন ফসলের ক্ষেত্রে দেওয়া হয় এবং এর সুবিধা অসুবিধাগুলো কি। এখানে হচ্ছে মনে রাখতে হবে যে ফসলের নাম মনে রাখবা, তোমার ফসল দিয়ে বলবে যে এই ফসলের জন্য কোন সেচটা উপযোগী, কেন উপযোগী, তাহলে কেন উপযোগী বললে এর যে সুবিধা সেই সুবিধাগুলো লিখতে হবে। তারপর হচ্ছে যে প্রচলিত পদ্ধতি এবং এসআরআই পদ্ধতিতে ধান চাষের তুলনামূলক বিশ্লেষণ করে, এই প্রশ্নটা কিন্তু আমি আগেও দিয়েছি তোমার হচ্ছে যে অনুধাবনমূলকের ভিতরে, যে প্রচলিত পদ্ধতি এবং এসআরআই পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ করে কোনটা ভালো কোনটা খারাপ। এবং সর্বশেষটা হচ্ছে এডাব্লিউডি সেচ পদ্ধতি ব্যাখ্যা করে, এডাব্লিউডি সেচ পদ্ধতিটা ব্যাখ্যা করতে হবে। আমরা একই সাথে 3য় অধ্যায়টাও বলছি। 3য় অধ্যায়ের জ্ঞানমূলকের ভিতরে হচ্ছে অণুজীব সার কি, অ্যাজোলা কি, বায়োফাঞ্জিসাইড কি, 3টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ।
তারপর হচ্ছে ডক্টর ফাঙ্গাস কাকে বলে, এই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো যে ডক্টর ফাঙ্গাস কাকে বলে। এটা হচ্ছে ট্রাইকোডার্মাকে বলা হয় ডক্টর ফাঙ্গাস, শুধু একটা কথা লিখলেই হচ্ছে যে ট্রাইকোডার্মাকে বলা হয় ডক্টর ফাঙ্গাস। বীজ কি? রিবন রিটিং কি? রিবন রিটিং পাটের সাথে পাট থেকে যে আঁশ ছড়ানো এটা হচ্ছে রিবন রিটিং। হার্মফুলিং জন্য যে আলু গাছ উপর থেকে কেটে ফেলা এটা হচ্ছে হার্মফুলিং। কোকুন কি? এটা হচ্ছে রেশম পোকার সাথে সম্পর্কিত। এপিকালচার হচ্ছে মৌমাছি চাষ। রাইজোবিয়ামকে একটা হচ্ছে ব্যাকটেরিয়া। ম্যানগ্রোভ বন কাকে বলে? ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটাইভা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম। রোগিং কি? রোগিং হচ্ছে ফসল উৎপাদনের আগে তোমার যে আগাছা এগুলো পরিষ্কার করতে হয়, এটার নাম হচ্ছে কি রোগিং। কৃত্রিম প্রজনন কি? জাস্ট এই 14টা প্রশ্ন। তোমরা জানো যে তৃতীয় অধ্যায়টা কিন্তু অনেক বড় একটা অধ্যায়, এই এত বড় একটা অধ্যায় থেকে জাস্ট জ্ঞানমূলকের জন্য এই 14টা প্রশ্ন পড়লেই আশা করি এর ভিতর থেকে কমন বাঁধবে। এরপর আছে অনুধাবনমূলক প্রশ্নের ভিতরে দেখো রেশম চাষের জন্য পুল ঘর কিভাবে তৈরি করা হয়। রেশম চাষের জন্য পুল ঘর, এখানে দেখবে যে একটা প্যারা আকারে লেখা আছে বইতে, এটা লিখলে হবে। মাশরুমের বালাই ব্যবস্থাপনা ব্যাখ্যা করো, মানে মাশরুমে যে রোগগুলো হয় সেই রোগগুলো কিভাবে ব্যবস্থাপনাটা কিভাবে করতে হয়, মানে রোগগুলো বীজ ফসল উৎপাদন অথবা হচ্ছে ভালো বীজ উৎপাদনের রোগিং গুরুত্বপূর্ণ কেন। এর আগে বলছিলাম যে রোগিং কি, এরপরে বলছি রোগিং হচ্ছে বীজ ফসল উৎপাদনের জন্য বা ভালো বীজ উৎপাদনের জন্য রোগিং কেন গুরুত্বপূর্ণ সেটা লিখতে হবে। ভালো বীজের বৈশিষ্ট্য কি? ট্রাইকোডার্মা এবং রাইজোবিয়াম সার প্রয়োগের কারণ ব্যাখ্যা করো। ট্রাইকোডার্মা এবং রাইজোবিয়াম দুটোই হচ্ছে অণুজীব সার, এই সার মাটিতে কেন দিতে হবে, দিলে তার সুবিধা কি সেটা ব্যাখ্যা করতে হবে। মালচিং কিভাবে ফসলের আর্দ্রতা ধরে রাখে। এর আগে দিয়েছিলাম মালচিং কি, এখন মালচিং কিভাবে ফসলের আর্দ্রতা ধরে রাখে, এটা হচ্ছে 2 মার্কের জন্য। পাট দ্রুত পচনের জন্য করণীয় কি, বা কম সময়ে কিভাবে পাটের ছাল পচানো যায়। রিবন রেটিং গুরুত্বপূর্ণ কেন। দেখো এই সেম প্রশ্নগুলোই কিন্তু আমি 1 মার্কের জন্য দিয়ে আসছি যে রিবন রেটিং কি। এখন বলা হচ্ছে রিবন রেটিং গুরুত্বপূর্ণ কেন, তার মানে কি আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো ভালো করে পড়ি, আমার অনুধাবনমূলক প্রশ্নগুলো কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। পাট পচনের ক্ষেত্রে ইউরিয়া সার প্রয়োগ করা হয় কেন। দেখো এটা 7 নম্বরে যেটা ছিল যে পাট দ্রুত পচনের জন্য করণীয় কি, এই করণীয়টা হচ্ছে 9 নম্বর প্রশ্ন, যে ইউরিয়া সার কেন প্রয়োগ করা হয়। ইউরিয়া সার প্রয়োগ করা হয় এখানে ব্যাকটেরিয়াটা বেশি গ্রো করে, ব্যাকটেরিয়া বেশি গ্রো করার ফলে পাটের ছাল দ্রুত পচে যায়। তো দেখো একই প্রশ্ন ঘুরাইয়ে দিয়েছি আর কি। 10 নম্বর আছে রাইজোবিয়াম ট্রাইকোডার্মা কেন অণুজীব সার, এদেরকে কেন অণুজীব সার বলা হয়। 11 নম্বর আছে বীজের বিশুদ্ধ বীজের প্রয়োজনীয়তাগুলো কি কি। মাশরুমের 12 নম্বর আছে মাশরুমের পুষ্টিগুণ ব্যাখ্যা করো। 13 নম্বর আছে মৌচাকে রানী মৌমাছি কেন গুরুত্বপূর্ণ, এটা তোমাদের ক্লাসে আমি বলেছি যে মৌচাক হচ্ছে 3 ধরনের মৌমাছি থাকে, এর ভিতরে রানী মৌমাছি কেন গুরুত্বপূর্ণ সেটা লিখতে হবে। 4 নম্বর হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি যে মধু হচ্ছে সর্বরোগের মহৌষধ, এটা ব্যাখ্যা করো যে মধু খেলে আমার কি কি রোগ সারে বা কেন এটাকে সর্বরোগের মহৌষধ বলা হয় সেটা এখানে লিখতে হবে। তো এর ভিতরে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে মধুর ভিতরে কিছু হচ্ছে মানে অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় কিছু উপাদান থাকে যেগুলো আমাদের বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখে। এবার হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো আছে তার ভিতরে আমরা পড়বো রিবন রেটিং পদ্ধতিতে পাট পচানো ব্যাখ্যা করো। তার মানে কি পাট পচানোর ক্ষেত্রে রিবন রেটিং পদ্ধতিটা ব্যাখ্যা করতে হবে। অ্যাজোলা এবং রাইজোবিয়াম সারের উৎপাদন পদ্ধতি কি এবং এর গুরুত্ব কি। রেশম পোকার কোকুন পর্যায়টি ব্যাখ্যা করো। বীজ উৎপাদন করতে রোগিং আন্তঃপরিচর্যা প্রয়োজনীয় পদক্ষেপগুলো ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নগুলো একটু খুব ভালো করে পড়বে। তাইলে এই জাস্ট 4টা প্রশ্ন আমরা দেখো এখান থেকে দিয়েছি যে 3 নম্বরে এই অধ্যায়টা কিন্তু অনেক বড়, তো আমি খুবই শর্ট করে জাস্ট এই 4টা প্রশ্ন একটু ভালো করে পড়বা। তাহলে আশা করি যে এই 3টা অধ্যায়ে যে প্রশ্নগুলো দিলাম এর ভিতর থেকে 100%ই তোমরা কমন পাবা। আর বাকি যে 2টা অধ্যায় থাকবে 5 এবং 6 আমি আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদের 5 আর 6 এটা হচ্ছে তোমাদেরকে আমি মানে আরেকটা ভিডিওর মাধ্যমে আমি পোস্ট করব। এবং এই ভিডিওটা আমি ফেসবুকে সরাসরি না দিয়ে আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমি এটা আপলোড করে আমি হচ্ছে তার লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবো। তাতে সুবিধাটা হবে কি যে ইউটিউবে আমার এই ভিডিওটা থেকে যাবে, আর তোমার ফেসবুক পেজে দিলে আমি তো এখন অন্যান্য পোস্ট দিই তখন ভিডিওটা অনেক পিছনে চলে যাবে, এটা হবে একটা সমস্যা। কিন্তু ইউটিউবে দিলে তুমি সহজেই সার্চ দিয়ে বের করতে পারবে। আমি লিঙ্কটা আমাদের গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে একটু সবাই দেখে নিবে। এবং প্রশ্নগুলো দেখো এখান থেকে তোমরা সরাসরি স্ক্রিনশট নিয়েও রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো অথবা বইতে দাগিয়ে রাখতে পারো। সব থেকে ভালো হয় তোমরা যদি হচ্ছে একসাথে বইতে স্টার চিহ্ন দিয়ে রাখো যেমন এই টপিকসগুলো পড়তে হবে, তাইলে সেটা সব থেকে মনে হয় ভালো হয়। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ। আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওটুকু দিয়ে দিব।